কোটার দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ৬ সমন্বয়কারীর ভিডিও বার্তা। নির্বিচারে গুলি চলেনি, প্রতিটির হিসাব দেবে পুলিশ। এখন পর্যন্ত নিহত ১৪৭ বলছে সরকার। সন্তানের সাথে মৃত্যু হয়েছে অনেক পরিবারের স্বপ্ন। আমার বাবা কেউ কাছে কিনে দাবি দেবে না, আমার ছেলে গেছে, আমার কোনো দাবি দেবে নাই, আমার কাছে আমার কেউ কাছে কিনে পান নাই। আমার বুক খালি করে ফেলে আমার ছেলে নিয়ে গেল, আমার নাতি নাতনি তিন বানাইয়া। এবং মিশিগানে বাঙালি সামার ফেস্টিভ্যালে দেশীয় পণ্য ও সুস্বাদু খাবারের পসরা। কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে পারায় খুশি অভিবাসী বাংলাদেশিরা। দর্শক স্বাগত প্রবাসে নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। চলে যাব বিস্তারিত খবরে। কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কারী রোববার রাতে ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। এ সময় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে আহ্বান জানান সমন্বয়করা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা আন্দোলনের সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পেয়েছে সরকার। এই তালিকা আরও যাচাই বাছাই করা হবে। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুলিশ নির্বিচারে গুলি চালায়নি, প্রতিটি গুলির হিসাব দিতে হবে তাদের। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে নিরাপত্তা দিতেই হেফাজতে রাখার কথা জানিয়েছে ডিবি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের আড়ালে কিছু দুষ্কৃতকারী দেশ জুড়ে চালায় সহিংসতা। আগুন ধরিয়ে দেয়া হয় বিটিভি, সেতু ভবন, বিআরটিএ ভবন সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে। হামলা থেকে বাদ যায়নি মেট্রো রেলও। এই ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মেট্রো রেলে হামলা চালানোর অভিযোগে ৪ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ডিবি। এছাড়া ডিএমপি ডিবি প্রধানের দাবি, কোটা আন্দোলনের ৫ সমন্বয়ককে নিরাপত্তা দিতেই হেফাজতে রেখেছেন তারা। ১০ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীর মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে। আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে, কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। এদিকে এই আন্দোলনের জেরে সহিংসতায় পুলিশ নির্বিচারে গুলি চালায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কাউকে হয়রানির জন্য নয়, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মালদ্বীপের এক নাগরিককে হত্যার দায়ে প্রবাসী বাংলাদেশি শাহ আলম মিয়া সেলিমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার মালদ্বীপের হাইকোর্ট রায়ের এই সিদ্ধান্ত জানান। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিমের সাজার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট পুনরায় যুক্তিতর্ক আমলে নিয়ে ফৌজদারি আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। এর মধ্য দিয়ে মালদ্বীপে তাদের নাগরিককে হত্যার ঘটনায় এই প্রথম কোনো বিদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মিশিগানে হয়ে গেল জমজমাট বাঙালি সামার ফেস্টিভ্যাল। ভিনদেশে নিজস্ব সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্যের পসরায় মুগ্ধ অভিবাসী বাংলাদেশিরা।
যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিদেশের মাটিতে বেড়ে ওঠা সন্তানদের নিজেদের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করে দিতে অভিবাসী বাংলাদেশিদের চেষ্টার কোনো কমতে থাকে না। সেই লক্ষ্যে এবার যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয় জমজমাট বাঙালি সামার ফেস্টিভ্যাল। ওয়ারেন শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আনন্দ আয়োজনে বিভিন্ন স্টলে ছিল নানা দেশীয় পণ্যের পসরা, পাশাপাশি ছিল সুস্বাদু দেশীয় বাহারি খাবার, যেখানে ভিড় করেন অভিবাসী বাংলাদেশিরা। একটা ভিন্নধর্মী আয়োজন, এখানে সবাই এসে খুবই এনজয় করেছে। একদিকে মেলা হইতেছে, খাওয়া দাওয়া হইতেছে, অনুষ্ঠান হইতেছে, গান বাজনা, নাচ, ফ্লাওয়ার, পাঞ্জাবি, ধুতি, এভরিথিং। বিদেশের মাটিতে অভিবাসী বাংলাদেশিদের এমন আয়োজনে মুগ্ধ ভিনদেশিরাও। Immersing myself in the culture, having these experiences, educating myself so I can make sure that I'm educating our community at large. ফেস্টিভ্যালে অভিবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি আগামীতে আরো বড় আয়োজনের উৎসাহ দেবে বলে জানান আয়োজকরা। এটা আসলে আমরা ফোকাস করেছি মেইনলি আমাদের কালচার বাংলাটাকে পৃথিবীব্যাপী পরিচিত করা। মার্কিন মূল্যকে দেশের কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে পারায় খুশি অভিবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত আবু সাহিদ সহ 34 জনের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা। গণভবনে তাদের হাতে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। রংপুরের ছাত্র আবু সাইদ সহ স্বজনহারা 34 পরিবারের সদস্য গণভবনে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। চোখের জলে তাদের বরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, সহিংসতার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। কিন্তু যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে কেউ যেন আর খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, স্বজন হারানোর বেদনা কতটা কষ্টের হতে পারে তা তিনি ভালো করেই জানেন। আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কোটা আন্দোলনে স্বজন ও সন্তান হারানো পরিবারগুলোর সামনে এখন জীবন সংগ্রামের অনিশ্চিত পথ। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আশ্বাসে ভরসা খুঁজে পাচ্ছেন তারা। রবিবার 34 জন নিহতের পরিবারকে ডেকে গণভবনে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে স্বজনরা চাইলেন ন্যায় বিচার। ব্যথাতুর হৃদয়ে যেন তাদের পা আর চলছেই না। কিছুদিন আগেও যে ছিল পরিবারের মধ্যমণি, সে এখন শুধুই স্মৃতি। কোটা আন্দোলন এই পরিবারগুলোর জন্য রেখে গেল আমৃত্যু দগদগে ক্ষতচিহ্ন। সমব্যথী হয়ে পরিবারগুলোর পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 বছরের শিশু সন্তান রেখে নাজমুলের এভাবে চলে যাওয়া, সামনে শুধুই অন্ধকার দেখছেন তার স্ত্রী। পিছন থেকে কে জানি বলছে যে ও ছাত্রলীগ এরকম বলে আবার ওর মাথার মধ্যে আঘাত করছে। এই যে ওর 2 বছর মাত্র বয়স, ও বাবা কই পাবে? রংপুরের সাইদের বাবা মা, ভাই ও বোনদের এখন একটাই দাবি, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আশাও পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। অনুদান দিবি বলে করে
মাসে মাসে। খুনের আসামি তো অলরেডি দেখা যাইতেছে, আমরা মোবাইলে দেখতেছি। উনি বলছে যে হ্যাঁ, যারা অন্যায় করছে তাদের বিচার হবে। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাসে সন্তুষ্ট স্বজনহারারা। কে বা কারা করছে এটার বিচার হবে, এটা শেখ হাসিনা আমাদের আশ্বাস দিছে। আন্দোলনে শিবির ও জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যুর বিচারও দাবি করেন স্বজনরা। জামাত শিবির বিএনপির যে জঙ্গিবাদীর যে হামলা, ওই হামলায় সে কলেজের ওইখানে ছিল, ওই মুহূর্তে তারা এলোপাথালি গুলি করে। দাবি আদায়ের নামে স্বজনদের হত্যা আর রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো আন্দোলন যেন আর না আসে দেশে, এমন প্রত্যাশাও করেন স্বজনহারারা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় উন্নত চিকিৎসা এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে এ সময় আবেগ আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষে আহত ব্যক্তিদের দেখতে যান প্রধানমন্ত্রী। কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১/১১ ষড়যন্ত্রকারীদের সাথে যোগ দিয়েছেন ডক্টর ইউনূস। রোববার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 1/11 মতো কুশীলব ডক্টর ইউনূসও যোগ দিচ্ছে। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহারে গ্রেফতারের মাধ্যমে সরকার রাজনৈতিক বিরোধী দলগুলোকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। রাজনৈতিক কর্মীদেরকে তারা চেষ্টা করতেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, গ্রেপ্তার করতেছে, হত্যা করতেছে, নির্যাতন করতেছে। দুর্নীতি, ব্যাংক লুট, বিভিন্ন খাতে, প্রত্যেক খাতের দুর্নীতি প্লাস গণহত্যা, এই আমি বলবো গণহত্যা, জেনোসাইড, গণহত্যার দায় দায়িত্ব নিয়ে আমাদের সরকারের পদত্যাগ করা উচিত অনতি বিলম্বে। এবং যেহেতু জবাবদিহিতা নাই এই সরকারের, জনগণ করে নির্বাচিত সরকার নয়, সুতরাং এই সরকারের কিন্তু ক্ষমতা থাকার অধিকার নাই। এই জেনোসাইডের দায় দায়িত্ব নিয়ে সরকার পদত্যাগ করা উচিত। পুলিশ হত্যা মামলায় 17 বছরের ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার কিশোর ফাইয়াজকে রিমান্ডে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি SM মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ এ তথ্য জানান। আদালত 17 বছরের ফাইয়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন। আদালত বলেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আরও একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। কোনো ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। নবম বর্ষে পদার্পণ উপলক্ষে রোববার সন্ধ্যায় নিউজ 24-এর প্রধান কার্যালয়ে কেক কেটে সংক্ষিপ্ত বক্তব্যে এ আহ্বান জানান তিনি। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার মতোই বেসরকারি টেলিভিশনগুলোর মধ্যে নিউজ 24-কে প্রথম হওয়ার প্রত্যয় নিয়ে কর্মী এবং কলাকুশলীদের কাজ করারও আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব।
দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া, যার অন্যতম নিউজ 24 টেলিভিশন। 2016 থেকে 2024 দেখতে দেখতে 9 বছরে পা রাখল এই টেলিভিশন। কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে তেমন জাঁকজমকপূর্ণ আয়োজন না থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে কোনো কার্পণ্য নেই প্রতিষ্ঠানটির। রোববার সন্ধ্যায় নিউজ রুমে শুধুমাত্র কেক কেটে নিউজ 24-এর শুভক্ষণ উদযাপন করা হয়। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানকে আলোকিত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, নিউজ 24-এর নির্বাহী সম্পাদক রাহুল রাহা, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলা নিউজের সম্পাদক জুয়েল মাঝার, ডেইলি সান এর সম্পাদক রেজাউল করিম লোটাস, কালের কণ্ঠের উপসম্পাদক হায়দার আলী, রেডিও ক্যাপিটালের ইনচার্জ রুহুল আমিন রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন এবিজি বসুন্ধরা ব্যাংকিং বিভাগের প্রধান রাজীব সামাদ সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংক্ষিপ্ত বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিউজ 24-কে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনন্দিত করে যখন আমরা শুনি নিউজ 24 মেইন স্ট্রিম মিডিয়া 1 থেকে 5-এর ভিতরে অবস্থান করছে। নিউজ 24-এর সমৃদ্ধি কামনা করি। নিউজ 24-এর সমৃদ্ধি হলে আমি নিশ্চিত যে আমাদের সমস্ত কর্মী বাহিনীর উন্নতি হবে। বসুন্ধরা উন্নতির সাথে সাথে যেন বসুন্ধরা সমস্ত কর্মীবৃন্দর উন্নতি হয়, সেটা আমি সবসময় আশা করি। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করলেও সত্য সংবাদ প্রচারের প্রতি গুরুত্ব দেন তিনি। আমাদের একটাই স্লোগান, সবসময় সত্য কথা বলতে হবে। টেলিভিশন তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে হয়, এখানে যেন কোনো মিথ্যার আশ্রয় কেউ না নেয় এবং মিডিয়ার নামে কোনো অপচিন্তা, কুচিন্তা, কিন্তু খারাপ চিন্তা এইসব যেন না করে। এবং আমি আমার সহকর্মী এবং মিডিয়ার সমস্ত সহকর্মীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মতোই নিউজ 24 সবার প্রথম হবে এমন প্রত্যাশার কথা জানান আহমেদ আকবর সোবহান। সুতরাং আমিও চাই একটা সময় আসুক যে নিউজ 24 ছাড়া যেন কেউ টেলিভিশনই না দেখে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। টানা 10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট। রোববার বিকাল থেকে ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। তিনি জানান, যাচাই বাছাই না করে ভিডিও এবং ছবির অবাধ প্রচার বন্ধ না করায় ফেসবুক, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ব্যাখ্যাও চেয়েছেন তারা। আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্যে গুজব অপপ্রচার রোধে গেল 17 জুলাই সীমিত করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। সকালে আইসিটি প্রতিমন্ত্রী জানান, রোববার বিকাল থেকে চালু মোবাইল ইন্টারনেট। ঘোষণা দেয়া হয় গ্রাহকদের 3 দিন মেয়াদী 5 জিবি বোনাসের। সকল ইন্টারনেট গ্রাহক 3 দিনের মধ্যে 5 জিবি ডেটাটা প্যাকেজটা তারা বোনাস হিসেবে পাবেন। প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চালু হয় মোবাইল ইন্টারনেট। যদিও বন্ধ রয়েছে ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। গুজব ঠেকানোর নিজস্ব নীতিমালা না মেনে তথ্য প্রচার বন্ধে পদক্ষেপ না নেয় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত দাবি প্রতিমন্ত্রীর। ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এদিকে অনেকেই অভিযোগ করছেন ধীরগতির, আবার দীর্ঘ বিরতির পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হওয়ায় খুশি কেউ কেউ। একটু ভিডিও কল করা বা একটু দেখা, এই জিনিসটা হয় না, বাট কথা হয়েছে হয়তো বা সেলুলার ফোনে। ইন্টারনেট চালু হলো, আমার মনে হয় যে এখন আবার আগের মতো আমরা চালাতে পারবো ইন্টারনেট। ফেসবুক বন্ধ থাকায় আরো ক্ষতির মুখে পড়তে হবে এমন শঙ্কা এফ কমার্স উদ্যোক্তাদের। আর প্রতিমন্ত্রীর পরামর্শ নিজস্ব ডোমেইনে ব্যবসা পরিচালনার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।